গত পর্বে কেওক্রাডং ট্যুরের বগালেক যাতায়াত এবং বগালেকের যাবতীয় অভিজ্ঞতা আপনাদের জানাবার চেষ্টা করার পর কোভিড-19-এর এই আতঙ্কগ্রস্ত ধীর সময়ে বলছি আমাদের বাকি ভ্রমণের অংশ, অর্থাৎ সহজ বাংলায় বগালেক ও কেওক্রাডং ট্যুর পর্ব ২। বৃহৎ সময়ের সহচর বা দীর্ঘকাল ধরে জীবনযাপনের ছেড়ে যাবার সময়ে মগজের ভেতর স্থূল হাহাকারের মতো যেমন পরিবর্তন বোধ করি আমরা, ঠিক তেমনই এক সূক্ষ্ম এবং তীক্ষ্ণ মুগ্ধতা এবং বিষণ্ণতা নিয়ে তল্পা গুটিয়ে বগালেককে ফের একবার দেখে নিয়ে লেক সংলগ্ন রাস্তাটায় কাঁধ ব্যাগ নিয়ে ডিসাইসিভ ভঙ্গিতে দাঁড়ালাম আমরা। প্রথম সিদ্ধান্ত হলো ব্রেকফাস্ট। বগালেকের ঠিক পাশাপাশি রয়েছে গ্রামীণ আমেজের শান্ত আর ছোট্ট একটি বাজার। পণ্যে ঠাসাঠাসি না হলেও স্বাভাবিক প্রয়োজনীয় প্রায় সব কিছুই এখানে পাওয়া যাবে। এছাড়া পাহাড়ে উঠবার ক্ষেত্রে বাহুতে সাপোর্টের প্রয়োজন পড়লে এখান থেকে লাঠি বা বাঁশ নিয়েও নিতে পারেন। যাই হোক, আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। পেটে খাবার পড়তেই শরীর এবং মস্তিষ্ক পুরোদস্তুর প্রস্তুত। তারপর আর কি, পাহাড়ি আবহাওয়া, পাখিদের কোরাস আর মাঝে মাঝে ঝোপঝাড় থেকে আসা ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে এগুচ্ছিলাম এদেশের সমুদ্র পৃষ্ঠ থেকে ৩,১৯৬ ফুট উচ্চতায় এক জায়ান্ট পর্বতশৃঙ্গের চূড়ার স্বাদ গ্রহণ করতে। পথ ধরে ধরে শিমুল, রেইন ট্রি এবং আমাদের বোটানি নলেজের বাইরে কত যে গাছ দেখলাম তার কোনো শেষ নেই। তবে স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি চোখে পড়েছিল কলা গাছ। এভাবে ৫০ মিনিট টানা হাঁটবার পর হঠাৎ পাথরের উপর জলের আছড়ে পড়া আর ঝিরিপথের মতো জলের স্রোতের শব্দে কান খাড়া হয়ে উঠল। এ শব্দ তো আমাদের কাছে নতুন নয়। অনেকবার প্রকৃতির এই পার্টিকুলার শব্দের টানেই নিজেরাই এদেশের কত জায়গায় যে গিয়ে হাজির হয়েছি। গাইড মারফত জানতে পারলাম সামনেই রয়েছে চিংড়ি ঝর্ণা। আমাদের প্ল্যানে এটার অস্তিত্ব আগে থেকেই ছিল যদিও, কিন্তু এত ব্যস্ততা আর মুগ্ধতার মাঝে তখনকার মুহূর্তে আমাদের প্রায় কারো মাথাতেই ছিল না এই ঝর্ণার ব্যাপারটা। সুতরাং মাথায় আসা মাত্র মূল রাস্তা ছেড়ে একটা পাথরের ভিন্ন রাস্তা ধরে চিংড়ি ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। ৫ মিনিট হেঁটেই পেয়ে গেলাম ঝর্ণাটা। শীতকাল ছিল বলে ঝর্ণার জলের এক্সপেকটেশন আমাদের একদমই ছিল না। তবে জলের শব্দটা শুনেই বুঝতে পেরেছিলাম মোটামুটি একখানা গোসল অন্তত দিয়ে দেওয়া যাবে। ঝর্ণার বর্ণনায় বলতে হয় ঝর্ণাটা সব এবড়ো থেবড়ো পাথরে ঘেরা, যার অধিকাংশতেই বোঝা যায় জমে থাকা মাটির ছাপ। জলের ঢালের সঙ্গে নেমে এসেছে সবুজ লতাগুল্ম। প্রত্যেক ঝর্ণাতেই পাহাড়ের পরিচিত গন্ধটা যেন মিশে থাকে। এই ঝর্ণাটাও যেন এই পাহাড়ের অস্তিত্বের স্টেটমেন্ট দেওয়ার জন্যই এখানে রয়ে গেছে। আবেগটাকে দমিয়ে রাখতে না পেরে ছুটে গোসল করতে নেমে যাবার প্রস্তুতি নিলাম সবাই। আমাদের ভোকাল সাহেবের তেল যেহেতু স্বভাবতই বেশি, তাই তিনি ক্যামেরার ফুটেজ তার দিকে নিয়ে অসম্ভব ঠান্ডা তাপমাত্রায় কত শব্দের মাধ্যমে সেন্টিগ্রেডে একটা সামঞ্জস্য এনে দিলেন। অবাক হবার কিছুই নেই, এটিও তার নানাবিধ সুপার পাওয়ারের মাঝে একটি সুপার পাওয়ার। এছাড়াও তিনি স্লো মো করতে গিয়ে নর্মাল ভিডিওতে অনর্গল অভিনয় করে যাওয়ার ক্ষমতাও রপ্ত করেছেন এক বা একাধিক পোজে। আমরা সবাই ঝর্ণার জলে গোসল সেরে নিয়ে কাপড়গুলো বদলে দার্জিলিং পাড়ার দিকে রওনা দিলাম।
প্রথমবার পাহাড়ে এই সমতল পয়েন্টে ছাউনিটা চোখে পড়া মাত্রই ছুটে যেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু শরীরের সাপোর্টকে আর বিরক্ত করলাম না। ধীরে ধীরে এগিয়ে চাটাইয়ের এই ঝুমঘরে ধপাস করে বসে কোত্থেকে এক দমকা হাওয়া শরীরে আছড়ে পড়ল। যে কোনো দুপুর আমাদের মতো এই অলস মানুষেরা এই প্রশান্তির মাঝে ঘুমেই কাটিয়ে দিতে পারবেন, কিন্তু আমাদের কাছে ঘুম শব্দটাই ট্রাভেলিংয়ে মস্ত টাইম ওয়েস্ট। মনে মনে শরীরকে মোটিভেশনাল স্পিচ দিয়ে সোলাইমান সুখন পীর সাহেবকে স্মরণ করিয়া উঠে গেলাম আসন ছেড়ে। পাহাড়ের সারিগুলোতে মেঘের ছায়াগুলোকে খানিক তাকালে রোদের তামাটে রং যেন স্পষ্ট দেখা যায়। ঠিক দার্জিলিং পাড়ায় ঢুকবার মুখে শরীরে অদ্ভুত জোর পেতে শুরু করলাম। আর কিছু হোক না হোক, অন্তত এবার পেটে কিছু ঢুকবে। যদিও কেউ মুখে কিছু বলছিল না, তবু চুপসে যাওয়া সেই থোবড়গুলোকে দেখে ঠিক বুঝতে পেরেছিলাম প্রত্যেকের পাকস্থলী যেন বিদ্রোহ শুরু করে দিয়েছে। ট্রাভেল ফ্রিক কারো কাছেই দার্জিলিং পাড়া সম্বন্ধে অজানা থাকার কথা নয়, তবু বলে রাখতেই হয়, আউট অফ কমপ্লিমেন্ট দার্জিলিং পাড়াকে বলা হয় এ দেশের সবচাইতে পরিচ্ছন্ন গ্রাম এবং আর্গুয়েবলি সবচেয়ে সুন্দর গ্রাম। এ পাড়ার মূল অধিবাসী হলো বোম জাতি, মূল ধর্ম ক্রিশ্চিয়ানিটি, আর দুটো বৈশিষ্ট্যই স্থাপত্য ও কালচারে স্পষ্টভাবে টের পাওয়া যায়। শান্ত নীরব এই গ্রামটাতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বাস চাটাইয়ে ছোট ছোট হাতে গড়া স্থাপত্য, কখনো সেগুলো বাড়ি আর কখনো বা চাটাইয়ের কটেজ। এছাড়া স্থাপত্য বলতে রয়েছে একমাত্র ক্রিশ্চিয়ানিটির চিহ্ন পাড়ার ছোট্ট চার্চটা। সত্যি বলতে কি, রঙিন চালের দোকানগুলো ক্রস করবার সময় একটু অস্বস্তিই হচ্ছিল। এতগুলো দোকান খোলা, অথচ পাড়াটা এতটাই শব্দহীন যে মনে হচ্ছিল অধিকাংশ দোকানে বুঝি মানুষের অস্তিত্বই নেই। ভারী স্তব্ধ জনজীবনকে মুগ্ধভাবে দেখতে দেখতে একটা ছোট দোকান বেচে সবাই মিলে ঢুকে পড়লাম। ট্যাব যেহেতু একটাই, তাই একজন একজন করে হাত ধুয়ে খাবার ঘরে গেলাম। জলের টেম্পারেচার লো হয় আর ঘরের সারফেসও যথেষ্ট শীতল থাকায় ক্লান্তিতে শরীর প্রায় ছেড়ে আসবে, এমন সময়ে মাটির চুলোয় রাধা গরম জুমচালের ভাতের ধোঁয়ায় উড়ো গন্ধে পেটের ভেতর প্রাচীন সেই ওয়াইল্ডনেসটাকে টের পেল। কেবলমাত্র সভ্যতার অভ্যেসের মূল্য দিতে হয়, নয়তো দুহাতে তুলে আফ্রিকান জঙ্গলিদের মতো গোটা গামলা সমেত খাবার খাবলে ধরে খেতে শুরু করলো অবাক হবার যেন কিছুই ছিল না। পাহাড়ি আবহাওয়া আর শারীরিক শ্রম মিলে খিদেটা এমন চূড়ান্ত পর্যায়ে চলে যায় যে গোটা এলাকার খাবার বোধ হয় আমরা কয়জন মিলেই খেয়ে ফেলেছি। খাবারের নিয়মের মাঝে চমৎকার হলো ডিম, ডাল, সবজি, নানা রকম জানা অজানা রকম ভর্তা সহ টোটাল 120-এর প্যাকেজ নিয়েছিলাম আমরা। এমন মুরগি সহ প্যাকেজ আছে, দাম 200-র মতো পড়ে। খাওয়া শেষে তৃপ্তির ঢেকুর তুলে দোকানের সামনে বিশ্রাম নিতে নিতেই চমৎকার একটি বাচ্চা কুকুরকে নিয়ে খেলতে শুরু করলেন আমাদের দুই সহবন্ধু। মেলায় হারিয়ে যাওয়া 3 ভাই যেন কেনিস লুপাসের একই গণ, আলাদা প্রজাতি, দুটি দেহ একটি প্রাণ। কুকুরটির এমন চমৎকার পশুপ্রেম, থুরি মানব ভক্তি দেখে আপ্লুত হইলাম। এ যেন একদম সচক্ষু বিবর্তনবাদ। মেঘের আবছায়া পেরিয়ে ফাইনালি দেখা দিল কেওক্রাডংয়ের চূড়াটা। গ্রামের স্তব্ধতার মাঝে দোয়েলের ডাকও স্পষ্ট শোনা যায়। এতে মনে পড়ল এই পার্টিকুলার জাতীয় পাখিটির ডাক মোটামুটি ভুলেই যেতে বসেছিলাম।
গ্রামের দুধারের সারি সারি গাছের মাঝখান থেকে চলে গেছে খোলা পথ। খানিক বাঁক নিতেই রাস্তার কর্নারগুলো থেকে দেখা যাচ্ছিল পাহাড়ের স্তুতিরূপ। পথের পাশে ভূমির খানিক নিচ থেকেও চলতে চলতে জেগে উঠেছিল দু চারটে বসতবাড়ির খড় অথবা টিনের চালা। একটা ছোট্ট স্কুলও দেখলাম। এইটুকু স্কুল নয়নাভিরাম হলেও তাতে ঠিক কতটা সুযোগ সুবিধা বাচ্চারা পায় তা কে জানে। ইন্টারেস্টিং একটা দৃশ্যপট হলো কেওক্রাডংয়ের পথ দিয়ে কয়েকটা সমতলীয় রোড ট্রেক করলে উপর দিক থেকে তাকালে পাজলের মতো সবগুলো রাস্তার একটা যোগাযোগ দেখতে পাওয়া যায়। সবুজ গাছপালার ভিড়ে ভারী সুন্দর লাগে ব্যাপারটা। গোল্ডেন রড আর দুর্বাঘাস মাঝে মাঝে বুক সমান উচ্চতা পেয়ে যায়। নীল আকাশকে এতটাই স্থির বলে মনে হচ্ছিল যেন কোনো কিন্ডার গার্ডেনের ছোট্ট বাচ্চা নিজের টিফিনের পয়সাটা বাঁচিয়ে প্রথম কেনা রং পেন্সিলের যত্ন নিয়ে ছবিটা এঁকে রেখেছে। ট্যুরিজম কর্পোরেট করে ফেলবার একটি স্ট্রেঞ্জ আইডিয়ার ফলে কেওক্রাডংয়ে ট্রেক করে অথবা গাড়িতে উভয়ভাবেই চড়া যায়, যার ফলশ্রুতিতে কতিপয় সক্ষম যুবক ও ফেসবুকের পাপাস প্রিন্সেসের দল এমন হই হই রই রই করে পাহাড়ে চড়েন যেন পাহাড়ের মূল বাসিন্দাদের রোজ নিয়ম করে চিৎকার চেঁচামেচি শোনা ছাড়া আর কোনো কাজই নেই। এক্ষেত্রে বলতে হয় কেওক্রাডংয়ের চূড়ায় যাওয়ার রাস্তাটা বিশেষ ফ্রেজাইল না, তবে সময় সাপেক্ষ ট্রেকিং, তাই মোটামুটি স্ট্যামিনার প্রয়োজন পড়বে। খাবারের ক্ষেত্রে মিনারেলসের অভাব পূরণ হয় এমন খাবার চুজ করাই বেটার। ফুড গ্রিপিংয়ে অসুবিধা হয় না, তবে স্বস্তি যে গোটা রাস্তাটাই কংক্রিটের নয়, তাই পাহাড়ি রাস্তার আনন্দটা খানিকটা হলেও আছে। তাই যারা যাবেন বলে ঠিক করেছেন তারা পুরোপুরি ইকো পার্ক দেখতে না চাইলে জলদি যাবার সিদ্ধান্ত নিন। যাই হোক, খানিক বাদেই পাহাড়ের পাশ থেকে কিছু জায়গাকে দেখতে একদমই গড়ে তোলা ভিউ পয়েন্ট বলে মনে হচ্ছিল। কিছু পাহাড়ি মানুষের সঙ্গে দেখা হলে তাদের সর্বদাই হেসে থাকা মুখ দেখে মনে হয় বিনয় ভরা হাসি মুখ বুঝি তাদের চোয়াল জুড়ে এঁটে দেয়া। আমাদের প্রোপাইটার তো ব্যাপারটাকে রোনালদিনহোদের পাহাড়ি বলে সম্বোধন করে ফেলেছিল। কেওক্রাডংয়ের রেগুলারিটিতে বুকের ওপর হুটহাট হিম মেঘেশা লাগাকে ততক্ষণে স্বাভাবিকভাবেই নিতে শুরু করেছিলাম। তারপর পৌঁছে গেলাম কেওক্রাডংয়ের চূড়ায় উঠে আর্মিদের চেকপোস্টে আবারও নিজেদের অস্তিত্বের লিখিত প্রমাণ দিয়ে দূর থেকেই চোখে পড়ল রিসোর্টটা। দেখেই আমাদের সবার পছন্দ হয়ে গেল অবশ্যই। গাইড ভাই সাহেবকে বলে ওদিকে এগোতে শুরু করলাম। রিসোর্টের পটটা আমাদের ক্যামেরাম্যান যথেষ্ট অ্যাকুরেটলি তুলতে চেষ্টা করেছেন। পাহাড়ের পথ থেকে হঠাৎ সভ্যতার ছাপের মতো চলে গেছে পথটা রিসোর্টের দোরগোড়ায়। এই পথটা এবড়ো থেবড়ো হওয়ায় ক্যামেরা সামলাতে ঝামেলাটা তো দেখতেই পাচ্ছেন। তাও তো সাবস্ক্রাইব করবেন না মিয়া। #সেলফ প্রমোশন। যদিও আমাদের বোজম ফ্রেন্ড শিহাব ভাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে এমন সগর্বে নিজেকে কবির সিং ভেবে দুহাত মেলে দিচ্ছিল, মনে হইল আকাশে বিদ্যুৎ না চমকে উঠলে তিনি থামবেনই না। এই তামিল নায়ককে কষ্ট করে টলারেট করতে করতে এই রিসোর্টের দরজায় পৌঁছে গেলাম সবাই। পায়ের বুৎপত্তি সমেত ততক্ষণে ব্যথা হয়ে গেছে অবশ্য।
রিসোর্টের ভাড়া জনপ্রতি ৩০০ টাকা। এক্ষেত্রে ক্ল্যারিফাই করে দেওয়া দরকার, এই ঘরগুলোতে আপনারা 4 জন থাকলেও জনপ্রতি ৩০০, আবার সংখ্যাটা 10 জন হলেও তাই। এই রিসোর্টে ঢুকতেই সবার আগে আমাদের ক্যামেরার লক্ষ্যস্থানের মতোই আপনাদেরও চোখে পড়বে কাঠে গড়া পাহাড়ের ঢালমুখ হওয়া বারান্দাটার। ট্যুর ডিউরেশন বেশি হলে এমন খোলা বারান্দায় বসে অন্তত একটা বিকাল মেঘের ভেসে বেড়ানো দেখেই কাটিয়ে দেওয়া সম্ভব। যেহেতু পয়ঃনিষ্কাশনের প্রয়োজন মিডল ক্লাস ট্রাভেলার্সের মেম্বারদেরও আছে, আমরা দলে দলে সব টয়লেটের সামনে ভিড় করলাম। শীতের কুয়াশায় বা শরতের মেঘে এই টয়লেট ঢাকা পড়ে যায় কিনা কে জানে। আমাদের ক্যামেরাম্যান তো টয়লেটে ঢুকে এমনভাবে হারিয়ে গেল যে মনে হচ্ছিল শালায় বোধহয় ভেন্ট্রিলেটরের চোয়াল ঠেকিয়ে সেখানে প্রকৃতি বিলাস শুরু করেছে। পেটের চাপে তারে শেষমেশ সবাই মিছিল করে বের করেছিলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সব ট্যুরিস্টকে মেইন হেলিপ্যাডে পৌঁছে একটা ছোটোখাটো মৌখিক রুল বুক পাঠ করে শোনাতে লাগলেন। যেমন রাত 10টার পর বাইরে থাকা যাবে না, মেয়ে ছেলে একসাথে এলে 3 কবুল পরে তার কাগজপত্র সহ ঢুকতে হবে। উকিল বাব ভাড়া লাগলে আমরা আবার ট্রাভেলিংয়ের পাশাপাশি পার্ট টাইম উকিল বাব হিসেবেও কিন্তু কাজ করি। সব কিছু গুছিয়ে উঠতে উঠতে বিকেল পড়ে গেল। পুরানো হেলিপ্যাডে গিয়ে আড্ডা দিতে দিতেই নেমে এলো সূর্যের তাপ। সূর্যের এই সাবটেল মুভমেন্টকে লক্ষ্য করলে দেখা যায় কি অকস্মাৎ পাহাড়ের রঙে আসে আমূল পরিবর্তন। ধীরে ধীরে দিগন্তের দিকে এগোতে থাকে সারাদিনের উত্তপ্ত হয়ে চলতে থাকা শক্তির প্রাইম উৎসটা। দুর্বাঘাস নড়ে ওঠে বিকেলের বাতাসে। লক্ষ্য করলাম একটা দমকা হাওয়ায় দুলে উঠল অদূর পাহাড়ের একমাত্র কৃষ্ণচূড়া। ট্যুরের যাবতীয় গল্প আর স্টুপিডিটি নিয়ে আড্ডা জমে যেতে যেতেই পাহাড়ের বুক জুড়ে অন্ধকার নেমে এলো। কেওক্রাডংয়ের ওপর রাতের খাবার আর মোস্ট এসেনশিয়াল ব্যাপার ফোন চার্জ করার একমাত্র জায়গা হলো লালভংয়ের মালিকানায় একটি হোটেল। এছাড়া বাকি জায়গাগুলোতে ইলেকট্রিসিটির আর কোনো সুবিধে নেই। যেহেতু রাত 10টার আগে হোটেলে ফিরতেই হবে, সুতরাং চটজলদি ডিনার সেরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। হোটেলে ফিরে শুয়ে পড়লাম সবাই। সারাদিনের পাহাড় চড়া টের পেলাম পায়ে। ক্লান্তিতে চোখ বুজে এলো সবার। পাহাড়ের শীতল বাতাস জানালা থেকে শো শো শব্দ করে গায়ে এসে লাগলেই ঘুম ভেঙে গেল। রাতের ধ্রুব আওয়াজ আর আবহাওয়া তখনও বর্তমান। খানিক এদিক ওদিক করেও যখন ঘুম এলো না, দরজা খুলে বেরিয়ে ওয়াটার বটল থেকে জল নিয়ে মুখ ধুয়ে দৃষ্টিটাকে আলোর সঙ্গে সহনীয় করে তুললাম। পাহাড়ি মোরগের আওয়াজ শুনেই মনে হলো রাতের হাওয়াটা চলে গিয়ে ভোরের আরামপ্রিয় তাপমাত্রাটা আর ভীষণ শান্ত বাতাস জায়গাটা যেন ছিমছাম স্বাভাবিকতায় রিপ্লেস করে নিল। ক্যামেরাটা এর মাঝে ঠিক কখন অন করেছে সেটা একদমই খেয়াল করিনি। অন্ধকার তখনও কাটেনি, তাই ধীরে ধীরে হেলিপ্যাডে গিয়ে বসলাম কজন মিলে। শার্টের বাটন ভুঁড়ি দর্শন পর্যন্ত মেলে দিয়ে ঝিঝির আওয়াজ শুনতে শুনতেই তাকিয়ে রইলাম দিগন্তের দিকে। এমন ধীর এবং শান্ত মুহূর্তে হঠাৎ স্ট্রেইট পূবের আকাশের মাঝে জলছবির মতো ফুটে উঠল একটা অরেঞ্জ লাইন। এমন অদ্ভুত ধীর আলোর পরিবর্তনে অন্ধকারের ভিড়ে কালো রঙা সবগুলো পাহাড় যেন চোখের পলকে জেগে উঠল। পাহাড়ের ঘাসেরা সূর্যের জাগরণের এক সংগ্রামের আহ্বানের মতো করে আন্দোলিত হলো। নাক, চোখ, কান কিংবা কে জানে 6টা ইন্দ্রিয়ই হয়তো একসঙ্গে নিতে শুরু করলো
যাবতীয় পাহাড়ি বোধ। খানিক বাদেই সে কমলা রং বদলে দিগন্তের আকাশটা চওড়াভাবে রক্তিম হয়ে উঠল। ঠিক সেই সময়ে দিগন্ত রেখাতে ফুটে উঠল রক্তবিন্দুটা। এ যেন আস্তে আস্তে মহাকাশে বিদ্রোহ করে ফিরে আসা। রক্তিম গোলক ধীরে ধীরে স্থান পরিবর্তন করে, আর তার সঙ্গেই এমন টাইম ফ্লিপিংয়ে তাল রেখে বদলায় তাবৎ বান্দরবানের সবগুলো পাহাড়ের রং। এ অনুভূতিকে নিয়ে ভাবলে দেখা যায় অনেক কবি লেখকরা সূর্যোদয় নিয়ে অগ্রিম অনেক কথাই বলে গেছেন। আমাদের মস্তিষ্ক সাধারণ। আমার মনে হয় এ অনুভূতি আসলে ইন্ডিপেন্ডেন্সির। ট্রেডিশনাল সিনেমাগুলোর মতোই এই অনুধাবন যে সূর্যোদয়ের সঙ্গে স্বাধীনতার এক ওতপ্রোত যোগাযোগ। এমন মনস্তাত্ত্বিক পরিস্থিতি, এটা যে সব চিন্তার ধাঁধা পেরিয়ে মুক্তির আনন্দে চোখ ভরে ওঠে। এ যেন সীমান্তের ধারে কেবলই কোনো যুদ্ধ থেমে গেল। এরই মাঝে ক্যামেরাম্যান সাহেবের শখ হলো সূর্যোদয়ের পর নিউ হেলিপ্যাডের ভিউ ধারণ করার। প্রবল বাতাসে গোলগাল তাঁবু উড়ে যাচ্ছে ঠিকই, তবে এতে অ্যাডভেঞ্চারাস ফিল পাবার কিছু নাই। গাড়ি করে আহরণ করা গর্বিত জনগণ ছবি তোলার স্বার্থে তাঁবু সামলে কুলিয়ে উঠতে পারছে না, আর তো ক্যাম্পিং করে থাকা। যাই হোক, নিউ হেলিপ্যাডে এসে দেখি গোটা সার্কেল আগে থেকেই ছবি তোলার পোজ নিয়ে দাঁড়ায় আছে। আসলে অ্যাটেনশন সিকার পোলাপানদের জানাতেও হয় না, তাদের ক্যামেরার উপস্থিতি বোঝার ক্ষেত্রে সুপার পাওয়ার কাজ করে। ফার্স্ট হেলিপ্যাড থেকে ভিউটাকে যতখানি সম্ভব ক্যামেরা আর স্মৃতিতে ধারণ করলাম আমরা। সূর্যের আলোতে ঘাস থেকে শিশিরের ধীরে ধীরে উবে যাওয়ার দৃশ্যটা এক স্পিরিচুয়াল কোলাবোরেশন। গোটা উপলব্ধি ভাবতে বাধ্য করে কত কত স্ট্রাগল আর অনিবার্য সত্য সমেত সূর্যোদয়ের সাক্ষী এই আদিম জনপদ। ফ্রেশ হয়ে ফেরার পথে শেষবার পাহাড়গুলোকে চোখ জুড়ে দেখে নিলাম। বগালেকে ফিরে এক্সাইটমেন্ট সহ্য করতে না পেরে আরও একবার গোসল করে ফেললাম। জামা কাপড় বদলে ফ্রেশ হয়ে ফিরতে গিয়ে খেয়াল করলাম আদিবাসীদের কোনো ট্রেডিশনাল উৎসব হচ্ছে। সত্যি বলতে কি, আমাদের সিগনেচার বাজেট প্রবলেমটা না থাকলে উৎসবের বাহানায় আরেকটা দিন আমরা থেকেই যেতাম। উৎসব না থাকলেও বাজেটে পোষালে যে কারোরই একদিন বা দুদিন ট্যুর ডিউরেশনটা বাড়িয়ে ফেলা উচিত। তারপর যেভাবে গিয়েছি ঠিক একইভাবে পাহাড় ছেড়ে নেমে এলাম বান্দরবন শহরে। শহরের ফুটপাতে দাঁড়িয়ে আধুনিক লোকালয় দেখতে দেখতে মনটা ভারী হয়ে এলো।
আজ এই ওয়ার্ক ফ্রম হোমের সময়েও স্মৃতি রোমন্থনকালে সেই অনুভূতি বোধ করতে পারছি। ছেড়ে আসা শব্দটাই সম্ভবত বাড়ায় নীরবতা বোধ। ফিরতে ফিরতে আমরা বুঝি বাস্তবতার চাপ কতটা এপিডেমিক। জেনারেলাইজেশন ভেদ করে নেমে চলে পাহাড়ের ঢাল, সৃষ্টি হয় অসম্ভব সুরিয়ালিস্টিক কোনো জীবনের কালভার্টের অনির্দিষ্ট ফাটল। একটা কলম, একটা ক্যামেরা, একটা এডিটিং সফটওয়্যারে ঝলসে যায় রাত জাগা চোখ। একটা কণ্ঠের সামনে আমরা কল্পনা করি এ জীবনের বাইরে আমাদের আরেকটা জীবন। ইট কংক্রিটে থাকতে থাকতে আমরা কেউ উত্তমতার খাঁজে খাঁজেই টের পাই রোগের আনাগোনা। অফিসের কম্পিউটারের ধবধবে স্ক্রিনে চোখ রেখে বাড়ে আমাদের জন্মান্ধ বয়স। কিবোর্ডের ব্যস্ততায় আঙ্গুলের শেপ বদলে যেতে যেতে আমরা বুঝতে শিখি অদ্ভুত রিয়েলিটি। আমাদের বাঁচবার প্রয়োজনে মরতে হয়, খাদ্যের প্রয়োজনে ফুসফুসটাকেও ভরাই কার্বনে। এইরূপ জঞ্জালাদি পেরিয়েও নেশার মতো যতটুকুই নেই পাহাড়ি বাতাস, তাই দিয়ে ভরাট হয় আমাদের পোস্ট বক্স অব মেমোরিজ। আমরা পাহাড়ের মায়ার গল্প বলি। পাহাড় নিঃশব্দে মায়ানদের মতো বলে যায়, হে মানুষ, সমস্ত মায়ায় আবদ্ধ হইয়া তুমি মুক্তির স্বাদ পাইবে, ইহাই তোমার নিয়তি। আমরা শুনি, আমরাই গাই গান, এভরিবডি গনা লিভ মাই ফ্রেন্ড অ্যান্ড এভরিবডি গনা ডাই ফর শিওর। মিডল ক্লাস ট্রাভেলার্সের কেওক্রাডং ভ্রমণ পর্ব একের পর দ্বিতীয়টি আসতে বেশ খানিকটা দেরি হলো বলে আমরা সবাই আন্তরিকভাবে দুঃখিত। আর যারা ফার্স্ট পার্টটা মিস করেছেন তারা প্রথমটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শীঘ্রই আমাদের নেক্সট ভিডিও আনারও চেষ্টা করব। নেক্সট ভিডিওর ক্ষেত্রে কমেন্টে জানান পাহাড় নাকি সমুদ্র। যাই কমেন্ট করবেন আমরা সমুদ্রই আনব। কারণটা খুব ইন্টারেস্টিং। কারণটা শোনেন, ওয়েট ফর ইট, কারণটা আসতেছে। কারণটা হইল আমাদের মিডল ক্লাস ট্রাভেলার্স নাম দিছি ঠিকই, কিন্তু বেসিক্যালি আমরা ফকির। আর সাবস্ক্রাইবার চাই না বলে তা কি পাবো না।